জি, আসসালামু আলাইকুম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো সবাই ভালো আছেন আশা করি। শিরোনাম দেখেই বুঝতে পারছেন যে আগামীকাল আমাদের ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদের আরও একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো নিঃসন্দেহে বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আনন্দের এই জন্য যে এই বোর্ড যত বেশি কার্যক্রম পরিচালনা করবে এবং এই বোর্ডের কার্যক্রম যত বেশি গতিশীল হবে, ততই কিন্তু এটা আমাদের জন্য ইতিবাচক এবং মঙ্গলজনক। তো কালকের বোর্ড মিটিং সম্পর্কে আমি যতদূর জানতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। কালকে দিনব্যাপী কর্মযজ্ঞই চলবে আলী সেন্টারে। সকাল থেকেই কার্যক্রম শুরু হবে। আমাদের যেই সাব কমিটিগুলো আছে আপনারা জানেন, সেই সাব কমিটিগুলোর কার্যক্রম চলবে সারাদিন ব্যাপী এবং বিকেলে আমাদের পরিচালনা পর্ষদের যেই সভা সেটি অনুষ্ঠিত হবে। তো এই পরিচালনা পর্ষদে যারা আছেন তাদের সম্পর্কে কম বেশি একটা ধারণা আমাদের আছে, তারপরেও আমরা আবারও একটু তাদের ব্যাপারে আলোচনা করব। আমাদের বিনিয়োগকারী হিসেবে ওনাদের সম্পর্কে আসলে আমাদের স্পষ্ট ধারণা রাখাটা অত্যন্ত জরুরি। কারা কারা দায়িত্বে আছেন এই বিষয়গুলো আমাদের জানাটা জরুরি। তো আমি একে একে ওনাদের পরিচালনা পর্ষদের সদস্যদের ব্যাপারগুলো আবার একটু আলোচনা করছি। কালকের পরিচালনা পর্ষদ সভায় যারা থাকবেন ওনাদের ব্যাপারগুলো। তো যথারীতি রাষ্ট্রীয়ভাবে যে তিনজন আছেন, জনাব ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, উনি একজন ব্যারিস্টার, জনাব ইকবাল জামান এফবিসিসি এর একজন সদস্য, জনাব আহমেদ মুশফেক আনাম উনিও একজন ব্যারিস্টার। রাষ্ট্রীয়ভাবে থাকবেন এই তিনজন। আর আমাদের 2000 লিমিটেডের পক্ষ থেকে যারা শেয়ার হোল্ডার হিসেবে আছেন ওনাদের মধ্য থেকে যারা থাকবেন ওনারা হচ্ছেন জনাব জাকির হোসেন কিসলু, জনাব বিপ্লব বিকাশশীল, জনাব শামনুন হাসান শামীম, জনাব কামরুল হাসান, জনাব শাহজাদা আল মাহমুদ, জনাব হুসেইন আজাদ, জনাব সৈয়দ মোহাম্মদ ইকবাল, জনাব মঈনুদ্দিন আহমেদ, জনাব সাইফুল আলম রতন, জনাবা ইসমত আরা, জনাব ইব্রাহিম খলিল, জনাবা হোসনে আরা ইসলাম এবং জনাব সিরাজুম মুনির। তো দেখেন, আমি আমাদের এই বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রমের ব্যাপারে যদি একটু পুনর্মূল্যায়ন বা পর্যালোচনা করি, দেখেন আজকে কত তারিখ? আজকে 15 তারিখ, কালকে 16 তারিখ। তার মানে দেখেন, এই যে কালকে ওনারা মিটিং করতে যাচ্ছেন 16 তারিখ, এই বোর্ড মিটিংয়ের আগের বোর্ড মিটিং কবে হলো? মার্চের 2 তারিখ। এর আগের বোর্ড মিটিং কবে হয়েছিল? ফেব্রুয়ারির 17 তারিখ। তাহলে দেখেন, পূর্বের তুলনায় বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম কি গতিশীল না? অনেক গতিশীল। এবং পূর্বের তুলনায় বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম অবশ্যই প্রশংসনীয়। অতএব এই বিষয়গুলো পর্যালোচনা করলেই বর্তমান পরিচালনা পর্ষদের ব্যাপারে একটা ইতিবাচক ধারণা আমরা রাখতেই পারি। তো কালকের যেই পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি ডেস্টিনির সেই কালকের পরিচালনা পর্ষদ সভার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং আশা করছি কালকের বোর্ড মিটিং থেকেও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে, যেগুলো আমাদের বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য ইতিবাচক হবে বলে আমি মনে করি। তো আসেন এবার একটু অন্য আলোচনায় যাই। আমি একটু পিছনে যদি একটু ফিরে যাই, দেখেন আমাদের সমস্যা আগেও যা ছিল এখনও কি তাই আছে না? কীরকম? আসেন একটু আলোচনা করি। মানে আমাদের যে সকল মালিক পক্ষের যে সকল ব্যক্তি কারাগারে ছিলেন তারা কি মুক্তি পেয়ে গেছেন? না, তারা আগেও কারাগারে ছিলেন, এখনও কারাগারে আছেন। আচ্ছা, আমাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট কি ওপেন করে দেওয়া হয়েছে নাকি এখনও ফ্রিজ করাই আছে? ফ্রিজ করাই আছে, মানে আগেও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ছিল, এখনও জব্দ করা আছে। আচ্ছা, আমাদের
কার্যক্রমগুলোর ক্ষেত্রে আরও যদি আপনি এই বিষয়গুলো বিবেচনা করেন, যেমন ধরেন আমাদের আমাদের আরও যারা যারা দায়িত্বে আছেন তাদের পর্যালোচনার ক্ষেত্রে আরও একটা বিষয় যদি আমরা মূল্যায়ন করি, আপনি দেখবেন আমাদের সম্পত্তি যেগুলো ছিল সেগুলো কি অবমুক্ত হয়ে গেছে, নাকি আগেই যেরকম ছিল সেরকমই আছে? আগে যা ছিল এখনও তাই আছে। তার মানে আমাদের আগেও সিচুয়েশন যা ছিল অ্যাকচুয়ালি এখনও সিচুয়েশন কিন্তু একই অবস্থাতেই আছে। আগেও ব্যাংক হিসাব জব্দ ছিল, আগেও আমাদের যেই সম্পদগুলো সেগুলো ক্রয় করা ছিল, আমাদের আগেও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ছিল, এবং আগেও আমাদের সমস্ত মালিক পক্ষের লোকজন কারাবন্দী ছিলেন। তো এখনও তো সেম একই অবস্থায় আছে। তাহলে তারপরেও স্বাভাবিক কার্যক্রম কি পরিচালিত হচ্ছে না? তার মানে এখন একটা জিনিস কিন্তু প্রমাণিত হয়ে গেল যে ব্যাংক হিসাব জব্দ থাকলে বোর্ড মিটিং বন্ধ থাকে না, চাইলে করা যায়। মালিক পক্ষের লোকজন কিছু অংশ কারাগারে থাকলেও বাকি মালিক পক্ষের উদ্যোগে পরিচালনা মিটিং বা পরিচালনা পর্ষদ সভা করা যায়। ব্যাংক হিসাব জব্দ থাকলেও পরিচালনা পর্ষদ সভা করা যায়। সম্পদ ক্রয় করা থাকলেও কার্যক্রমের ক্ষেত্রে বেসিক কার্যক্রমগুলো চাইলে কন্টিনিউ করা যায়। তাইলে আগেও যা ছিল এখনও তাই আছে, কিন্তু তারপরেও স্বাভাবিক কার্যক্রম যে পরিচালিত হচ্ছে, এটার দ্বারা এটাই প্রমাণিত হয় যে আসলে কারামুক্তি হওয়া না হওয়ার সাথে কার্যক্রম পরিচালনার বিষয়টা সম্পৃক্ত না, সম্পদ অবমুক্ত বা ব্যাংক হিসাব জব্দ হওয়া না হওয়ার সাথে কার্যক্রম পরিচালিত হওয়ার বিষয়গুলো সম্পৃক্ত না। জাস্ট আন্তরিকতা দিয়ে কাজ করলে সেই কাজ কন্টিনিউ করা যায়, এবং সেটাই কিন্তু প্রমাণিত। তো এই বিষয়টা আপনারা যদি একটু পূর্বের বিষয়গুলো একটু মূল্যায়ন করেন, দেখবেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে বাজারে যে কথাটা আছে যে রফিকুল আমিন ছাড়া কিছু হবে না, এই কথাটা এস্টাবলিশড করার জন্যই বিগত দিনগুলোতে কোনো কাজ স্বাভাবিকভাবে কাউকেই করতে দেওয়া হয়নি। যেমন দেখেন, মানে ধরেন রফিকুল আমিন ছাড়াই যদি কোনো একটা কাজ স্বাভাবিকভাবে চলতে থাকে, তাহলে রফিকুল আমিন ছাড়া কিছু হবে না এই কথার তো আর কোনো গুরুত্ব থাকে না। রফিকুল আমিন ছাড়া কিছু হবে না এই কথাটা তো মিথ্যে প্রমাণিত হয়ে যায়। তো এই কথাটা যেন মিথ্যে প্রমাণিত না হয়, এই কারণেই অতীতে অনেকেই অনেক চেষ্টা করলেও তাদেরকে নোংরামি করে সরিয়ে দেওয়া হয়েছে, এবং পাবলিককে একটা জিনিস বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আসলে দেখেন রফিকুল আমিন ছাড়া কিছু হবে না। তো এই কাজটা নুরুল ইসলাম মামু সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মামু। তো দেখেন, এই কথাটা বললাম এই জন্য, আমরা পূর্বের ক্ষেত্রে গত 10 বছর বা 12 বছরের ক্ষেত্রে আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখব যে যখনই কোনো একটা প্রতিষ্ঠান বা যখনই কোনো একটা কার্যক্রম একটা ভালোর দিকে গেছে, তখনই একটা কৃত্রিম সংকট তৈরি করে এই কার্যক্রমটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সে ফর এক্সাম্পল, যখন এমডিআর এর মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমটা একটু গতিশীল পর্যায়ের দিকে যাচ্ছিল, তখন কিন্তু আশরাফুল আমিন ওনাকে একটা অপবাদ দিয়ে, অর্থ আত্মসাতের অপবাদ দিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। ওনাকে আমি দুধে দেওয়া তুলসী পাতা বলছি যে তা না, হয়তো বা ওনাদের ভিতরেও প্রবলেম থাকতে পারে, কিন্তু যতটুকু প্রবলেম বা যতটুকু অভিযোগের কথা বলা হয়েছে আসলে অতটুকু অভিযোগ নয়। আসলে মূল কথা হলো একটা ব্লেম দিয়ে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে আপনি আর একটু যদি পর্যালোচনা করেন যে আমাদের পত্রিকার ক্ষেত্রে, পত্রিকাটা যখন 10,000 সার্কুলেশনে পৌঁছে গেছিল এবং একটা ভালো পর্যায়ে চলে গেছিল, তখনই এখানে ইনভেস্টমেন্ট বন্ধ করে দিয়ে এই প্রতিষ্ঠানটাকে পরিকল্পিতভাবে কলাপস করে দেন এই রফিকুল আমিন। কেন এটা? কারণ যে ওনার অবর্তমানেও একটা প্রতিষ্ঠান স্বাভাবিক হয়ে যাচ্ছে, এটা ওনার জন্য উনি থ্রেট মনে করেন। মানে উনি মনে করেন ওনার অবর্তমানে যদি কোনো একটা প্রতিষ্ঠান রানিং হয়ে যায়, তাহলে তো ওনার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কমে যাবে, এবং উনি ছাড়া কিছু যে হয় সেটা তো প্রমাণিত হয়ে যাবে। তো রফিকুল আমিন ছাড়া কিছু হোক, এটা প্রমাণিত হয়ে গেলে তো এতদিন ধরে যেই গল্প চলছে যে রফিকুল আমিন ছাড়া কিছু হবে না, এই কথাটা তো মিথ্যা প্রমাণিত হবে। তো এটা যেন মিথ্যা প্রমাণিত না হয়, এই কারণেই এই নোংরামিগুলো এই রফিকুল আমিন করেছেন। দেখেন কত বড় ইবলিস,
এবং কত বড় খবিস এই রফিকুল আমিন। মানে ৪৫ লক্ষ মানুষের কর্মসংস্থানের কি হবে না হবে, তাদের রুটি রুজির কি হবে না হবে, এটা তার মাথা ব্যথা না। তার মূল মাথা ব্যথা হলো যে কোনো মূল্যেই হোক নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখতে হবে। মানে তার ভাবখানা এমন যে ডেস্টিনি চালু করলে আমিই করবো, অন্য তো কাউরে চালু করতে দিব না। এটাই আমরা গত 10 বছর ধরে দেখে আসছি। এবং সর্বশেষ দেখেন, যখন তলবি সভার মাধ্যমে একটা বোর্ড গঠিত হলো, তখন এই তলবি সভার একজন এই যে সদস্য জনাব জাকির হোসেন কিসলু, ওনার নামে একটা মিথ্যা অপবাদ দিয়ে বৈশাখী টিভির যন্ত্রপাতি চুরির মামলার একটা মিথ্যা অভিযোগ দিয়ে ওনাকে কিন্তু মামলা দেয়া হলো ওনার নামে। কেন? এটা যেন উনি এখানে কন্টিনিউ না করে এবং ওনাদের এই বোর্ড যেন আলোর মুখ না দেখে। এই নোংরামিটা কিন্তু বৈশাখী দিয়ে উনি করেছিল, এটা আপনারা জানেন। তো পরবর্তীতে এই বোর্ডের কার্যক্রমটাকে একটা ফরম্যাটে এনে যখন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত একটা বোর্ড হয়ে গেল, তখন কিন্তু আর মানে ওই নোংরামি করার আর সুযোগটা রফিকুল আমিনের হাতে আর থাকলো না। তো আমি এই কথাগুলো এই জন্য বললাম, এটা আমার গত 12 বছরের ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারেন। আমি এটা দেখেছি যে যখনই কোনো একটা কার্যক্রম একটা মানে চূড়ান্ত পর্যায়ে একটা সফলতার দিকে গেছে, তখনই কোনো না কোনো একটা কারণে কৌশলগতভাবে নোংরামি করে এই রফিকুল আমিন একটা কৃত্রিম সংকট তৈরি করে এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে বন্ধ করে দিয়েছেন। এবং এটা দিয়ে উনি বোঝাতে চেয়েছেন মানুষকে যে দেখেছেন রফিকুল আমিন ছাড়া কিছু হয় না। এটাই হলো তার নোংরামি। আশা করি বুঝতে পেরেছেন। মানে এই যে এই ফরম্যাটটা কিন্তু আর কন্টিনিউ উনি করতে পারছে না। কখন থেকে? যখন রাষ্ট্রীয় সিদ্ধান্তে একটা কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি যতদূর জানতে পেরেছি, এই বোর্ডের পক্ষ থেকে কিন্তু কক্সবাজারের যে হোটেলটা, সেই হোটেলটাও কিন্তু ভিজিট করে আসা হয়েছে, বা অন্যান্য যেই সম্পদগুলো সেগুলোর ব্যাপারে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মানে কি, অ্যাকচুয়ালি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতপ্রাপ্ত যে বোর্ড, এই বোর্ডের কার্যক্রমকে এখন যত বেশি গতিশীল করা যাবে, তত বেশি আমাদের প্রতিষ্ঠান তার সমস্যা সমাধানের দিকে যাবে। অতএব বিনিয়োগকারী হিসেবে আমাদের প্রত্যেকের উচিত এই বর্তমান পরিচালনা পর্ষদের হাতকে আরও শক্তিশালী করা এবং ওনাদের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য ওনাদের পাশে থাকা। তো আগামীকালকে আলিস সেন্টারে যে বোর্ড মিটিং হতে যাচ্ছে, ইনশাল্লাহ আমি উপস্থিত থাকব। আর বিনিয়োগকারী হিসেবে ঢাকায় যারা আছেন বা আশেপাশে যারা আছেন, আপনাদেরকেও অনুরোধ করব যে সময় সুযোগ পেলে আপনারাও এসে ঘুরে যাবেন। অভিভাবক যারা আছেন তাদেরকে মনোবল দেওয়ার জন্য, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য বিনিয়োগকারী হিসেবে আমরা যে ওনাদের পাশে আছি, এটা ওনাদেরকে বোঝানোর জন্য হলেও আমাদের কম বেশি আসা উচিত। তো আমি যতদূর জানতে পেরেছি, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় কালকে আলোচিত হবে, যেটা গত মিটিংয়ে অনেকটা আলোচনা হয়েছিল। যেমন ব্যাংক অ্যাকাউন্টের যে ম্যান্ডেটরির যে বিষয় ছিল, এটার বিষয়ে একটা সলিউশন চলে আসছে। আশা করি কালকের মিটিংয়ে এটার একটা চূড়ান্ত ফরমেশন আমরা দেখতে পাবো। তারপর সম্পত্তি যেগুলো আছে এগুলো অবমুক্তকরণের বিষয়। তারপর আমি কক্সবাজারের হোটেলের ব্যাপারে যে তথ্য পেয়েছি, এখানে কক্সবাজারের হোটেলের চারপাশে প্রায় 200-র মতো দোকান আছে, ছোট ছোট দোকান। এই দোকানগুলো ভাড়া কে নেয় এবং এই দোকানগুলো ভাড়া বা অর্থ ভোগ দখল কে করছেন, এই বিষয়গুলো সম্পর্কে এখনও পুরোপুরি তথ্য আমি পাইনি। আমরা কাজ চালিয়ে যাচ্ছি। খুব অচিরেই তথ্য ইনশাল্লাহ পেয়ে যাব। পেলে আপনাদেরকে অবশ্যই জানানো হবে। কি বুঝলেন? ছন্দ আনন্দ সিনেমা হলের আশেপাশে যে দোকানগুলো আছে, সেই দোকানগুলোর ভাড়া কে ভোগ করছে, কারা ভোগ করছে, এগুলো কি আমাদের বিনিয়োগকারী হিসেবে জানতে হবে না? কক্সবাজারের হোটেলের যে সম্পদ যেগুলো আছে, বা কক্সবাজারের হোটেলের আশেপাশে যে 200-250-র মতো দোকান আছে, এই দোকানের ভাড়াগুলো যে আসছে, সেই ভাড়ার টাকাগুলো অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে, এই খোঁজ খবর কি বিনিয়োগকারী হিসেবে আমাদের রাখতে হবে না? আর বৈশাখের বিষয় তো আপনারা কম বেশি জানতে পেরেছেনই। তো এই যে বিষয়গুলো অফিসিয়ালি ডিল করার জন্য আমাদের মুরব্বি দরকার ছিল, এবং এই বোর্ডই হচ্ছে আমাদের সেই মুরব্বি। এবং কালকে কিন্তু আমাদের এই গার্জিয়ানদেরই মিটিং, ওনারা মিটিংয়ে বসবেন। মানে ৪৫ লক্ষ মানুষের ভাগ্য নির্ধারিত হওয়ার জন্য যেই ফরম্যাট, সেই ফরম্যাটই হচ্ছে এই পরিচালনা পর্ষদ।
অতএব আমাদের এই যে পরিচালনা পর্ষদ, এই পরিচালনা পর্ষদের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং এটা আমাদের স্বার্থেই। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো কালকের যেই প্রোগ্রাম বা কালকের যেই মিটিং, সেই মিটিংয়ের পরবর্তী ধাপে আরও বেশ কিছু কাজ গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে দেখেন, আমাদের কিন্তু কার্যক্রম আগের তুলনায় কিন্তু গতিশীল হচ্ছে, এটা প্রমাণিত। আগে মাসে একটা মিটিং হতো, এর আগে 2 মাসেও একটা মিটিং হতো, এরকম ছিল। কিন্তু এখন সপ্তাহে মিটিং, 15 দিনে মিটিং হচ্ছে। তো এখন যে ফরম্যাট যাচ্ছে, আমি আশাবাদী যে সামনে দেখবেন যদি সপ্তাহে মিটিং হয়, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। তো বুঝতে পেরেছেন, এই যে কৃত্রিম সংকটের কথা যেটা আমি বলছিলাম, এই কৃত্রিম সংকট তৈরি করে কার্যক্রমকে আটকে দেওয়ার, নোংরামি করার দিন ইনশাল্লাহ শেষ। এই বিষয়টাই বিনিয়োগকারী হিসেবে আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই বিষয়টা মাথায় রেখেই সমন্বিত পদক্ষেপ নিয়ে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। আর বর্তমান যে পরিচালনা পর্ষদ, ওনাদেরকে আমাদের মানে উজাড় করে সহযোগিতা করতে হবে, মন প্রাণ উজাড় করে, আমাদের স্বার্থেই। কারণ ওনাদের হাত যত বেশি শক্তিশালী হবে, মানে ধরেন গার্জিয়ান যদি শক্তিশালী হয়, এটা থেকে সন্তান লাভবান হয় না? হয়। তো আমাদের এই গার্জিয়ান লেভেলে যারা আছেন, এই পরিচালনা পর্ষদ যত বেশি শক্তিশালী হবে, এটার ইতিবাচক প্রভাব আমাদের উপরেও পড়বে, এটা দ্বারা আমরাও বেনিফিটেড হব। তো সেই ক্ষেত্রে আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রমগুলোকে মনিটরিং করে যদি এটাকে ইতিবাচক মনে হয়, অবশ্যই ওনাদেরকে সমর্থন দিবেন, নৈতিক সমর্থন, উপস্থিতি দিয়ে সমর্থন, এবং সার্বিকভাবে আমাদের প্রতিষ্ঠানের বিনিয়োগকৃত যে সম্পদগুলো, সেগুলোর পূর্ণ নজরদারি, তদারকি এবং সার্বিক বিষয়গুলো যেন ওনারা ঠিকমতো করতে পারেন। রফিকুল আমিন এবং তার দালাল গোষ্ঠী যেন ওনাদেরকে কোনো ধরনের জটিলতায় ফেলতে না পারে, সেই ব্যাপারে বিনিয়োগকারী হিসেবেই আমাদেরকে ওনাদের পাশে থেকে সহযোগিতা করতে হবে। তো কালকের যেই বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিং সাফল্যের সাথে পরিচালিত হোক এবং কালকের যেই বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিংয়ে আমাদের বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও গভীরভাবে মূল্যায়িত হোক, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। মোস্তফা মেম্বার লিখেছেন, ভাই কমিটি কি কাজ করিতেছে, ওনারা কোনো কিছু বলে না কেন? বলার কি দরকার ভাই, ওনারা তো কাজই করতেছে। মানে ধরেন না বলে যদি ওনারা কাজ করে, কাজটা দেখলেই তো হয়। যেমন কালকে যে সারাদিন ওনারা বোর্ড মিটিং করবেন এবং সাব কমিটি মিটিং বা অন্যান্য যে কার্যক্রমগুলো করবেন, দালিলের কাজগুলো, এগুলোই তো ওনাদের কাজ। তো হ্যাঁ, ওনারা হয়তো বা কিছু বলছেন না, কিন্তু কাজ তো করছেন। আর ওনারা কি কাজ করছেন সেটা তো কম বেশি আমরা আমাদের পক্ষ থেকে বলার চেষ্টা করছি। দ্যাটস অল, ভরসা রাখতে হবে। তো কৃত্রিম সংকট কেউ যেন ভবিষ্যতে আর তৈরি করতে না পারে, কৃত্রিম সংকট তৈরি করে ডেস্টিনির কার্যক্রম বন্ধ করে বা বাধাগ্রস্ত যেন করতে না পারে, এই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। মানে রফিকুল আমিন ছাড়া ডেস্টিনির কিছু হবে না, এই তথ্য, এই বয়ান অলরেডি কিন্তু আমরা মিথ্যা প্রমাণ করে দিয়েছি। তো যেটা অলরেডি আমরা মিথ্যা প্রমাণ করে দিয়েছি, সেটা এখন আর ওনারা চাইলেও আর এটা এস্টাবলিশ করতে পারবেন না। এই যে নোংরামি ওনারা এতদিন করেছিলেন, এই নোংরামি এখন আর আসলে হালে পানি পাচ্ছে না, হালে পানি পাবেও না। তো বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম আরও গতিশীল হোক, বর্তমান পরিচালনা পর্ষদের যাত্রা শুভ হোক এবং আগামীকালের বোর্ড মিটিং অত্যন্ত সফলতার সাথে পরিচালিত হোক। একজন বিনিয়োগকারী হিসেবে এটাই হচ্ছে আমার চাওয়া। আর আগামীকাল যেহেতু আলী সেন্টারে যাব এবং ইনশাল্লাহ আলী সেন্টারে যেহেতু থাকবো, সেহেতু কালকে আরও কার্যক্রমের ব্যাপারে তথ্য পেলে বা আপডেট পেলে আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো। মোস্তফা মেম্বার লিখেছেন, ইনশাল্লাহ ভরসা, আপডেট আপনি দেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছি। কালকের বোর্ড মিটিংয়ের কি আপডেট হয়, কালকের বোর্ড মিটিংয়ে কি কি সিদ্ধান্ত আসে, আমরা যতদূর জানতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে আবারও শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকের মতো আপাতত এতটুকুই। নতুন পরিচালনা পর্ষদের বোর্ড মিটিংয়ের কালকের বোর্ড মিটিং সংক্রান্ত একটি বিষয়ে আলোচনার জন্যই আপনাদের সামনে লাইভে আসা। তো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট লাইভে আশা করি কালকের বোর্ড মিটিং সম্পর্কে আরও বেশ কিছু তথ্য আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।